1971 সালের 25 মার্চ রাত 1:30 পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের এক প্লাটুন কমান্ডো ধানমন্ডির 32 নম্বর বাড়িতে অপারেশন চালায়। কমান্ডোরা প্রচন্ড গুলি করতে থাকে। গুলির মধ্যে বারান্দায় বেরিয়ে আসেন বঙ্গবন্ধু। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে। তোমরা চাও তো আমাকে গুলি করো, কিন্তু আমার মানুষকে তোমরা অকারণে মেরো না। স্যার, নিচে নেমে আসুন। এই ছোট্ট বাড়িটিতে এভাবে গুলি করার কি প্রয়োজন ছিল? তোমরা আমার নিরীহ মানুষকে মারছো। এমন বর্বরতার আশ্রয় তোমরা কেন নিয়েছো? এর থেকে কি ফায়দা পাবে তোমরা? স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আসার আগে আমাকে জানানো হলো না কেন? সেনাবাহিনী আপনাকে দেখাতে চেয়েছিল যে আপনাকে গ্রেফতারও করা যেতে পারে। তোমরা আমাকে গুলি করে মারতে পারো। দেশের জন্য আমি সব ত্যাগ স্বীকারে রাজি। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। স্যার, আমাদের সাথে গাড়িতে চলুন। 7.5 কোটি বাঙালিকে আমি জাগাতে পেরেছি। তারা আজ ঐক্যবদ্ধ। এক মুজিবের মৃত্যুতে বাংলার স্বাধীনতা আটকে থাকবে না। হাজারো শেখ মুজিব প্রস্তুত হয়েছে বাংলার স্বাধীনতাকে ছিনিয়ে আনতে। গাড়িতে উঠুন দয়া করে। এই দুর্যোগের রাত পেরিয়ে বাংলার আকাশে একদিন স্বাধীনতার সূর্য ঠিকই উদিত হবে। স্যার, প্লিজ। Big bird in the cage! 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 Move! Go! কমান্ডো স্টাইলে গ্রেফতার করে আমাকে সেনাবাহিনীর একটি জিপে তোলা হলো। সৈন্যদের উত্তেজিত কথাবার্তার মধ্যে আমার কানে ভেসে আসলো কমান্ডিং অফিসারের ওয়্যারলেসে পাঠানো মেসেজ, বিগ বার্ড ইন দ্য কেজ। করাচি থেকে কাল বিলম্ব না করে কঠোর গোপনীয়তায় আমাকে নেওয়া হলো লায়ালপুর কারাগারে। লাহোর থেকে 80 মাইল দূরে এই লায়ালপুর কারাগার। পাকিস্তানে কি কেন্দ্রীয় কারাগারের অভাব? অথচ তারা কিনা আমাকে রাখলো কোন জেলা শহর লায়ালপুরে। তাদের লক্ষ্যই হলো আমাকে যন্ত্রণায় পিষ্ট করা, মানসিকভাবে কষ্ট দেওয়া। সেদিক থেকে লায়ালপুর খুবই যোগ্য স্থান। অসুস্থ হয়ে পড়লাম, শরীর ভেঙে যেতে শুরু করল। কোনো ডাক্তার নাই, ওষুধপত্র নাই, সেবা সহযোগিতা নাই। জেলখানা আমার জন্য দোজকখানায় পরিণত হল।
শেখ সাহেব, আমি এই কারাগারের জেলার। এখানে আপনার কষ্ট পেশার কথা আমি জানি। খুব গরম লাগছে, তাই না? আমরা আপনার জন্য একটা ফ্যানের ব্যবস্থা অল্প কিছুদিনের মধ্যে করতে পারবো বলে আশা করছি। আমরা আপনাকে চাপদগ্ধ করতে চাই না। আপনার কিছু প্রয়োজন আছে কি? আপনার জন্য কি ডাক্তার ডাকবো? আশা করি আপনি ভালো থাকবেন। কি নিষ্ঠুর, কি নির্মম এই পাকিস্তানিরা! এই পাকিস্তানিরাই আমাকে হাজার মাইল দূরে অন্ধকার কুঠুরিতে বন্দি রেখে বাংলার মুক্তি আন্দোলনকে নাবিকবিহীন হাল ভাঙা নৌকায় পরিণত করতে চায়। কিন্তু আমি বিশ্বাস করি বাংলার মানুষ আমার দেয়া নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে। প্রতি ইঞ্চি তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। আমৃত্যু তারা লড়ে যাবে মুক্তির জন্য। পশ্চিম পাকিস্তানের সর্বোচ্চ শ্রেণীর কারাগারে আটক বন্দী শেখ মুজিব জীবিত ও সুস্থ আছেন। তবে আজকের পর তার জীবনে কি ঘটবে না ঘটবে তা আমি ওয়াদা করে কিছু বলতে পারবো না। তার মানে এই নয় যে কালকেই আমরা তাকে গুলি করছি। তার স্বাভাবিক মৃত্যু হতে পারে। পশ্চিম পাকিস্তানের খাবারের কারণে তার স্বাস্থ্য সামান্য খারাপ হয়েছিল। এখন তাকে বাঙালি খাবার দেওয়া হচ্ছে। তার ওজন আবার বেড়েছে। তার পাইপে তার পছন্দ মতো তামাক সরবরাহ করা হচ্ছে। তিনি হররোজ গাল গল্প করেন, কথার তুবড়ি ছোটান। বিছানা, পাখা, গরম পানির ব্যবস্থা সমেত ছোট্ট একটা ঘর তার রয়েছে। সার্বিক দেখাশোনার জন্য একজন ডাক্তার রয়েছে। That's it! স্যার, স্যার আমি আমির তাহির, ইরানের কাহিনী ইন্টারন্যাশনাল পত্রিকার সাংবাদিক। ও ইরান? ইরান আমাদের ঘনিষ্ঠ মিত্র দেশ। বলুন আপনি কি জানতে চান? স্যার, আমাদের ইরানি পত্রিকা শেখ মুজিব সম্পর্কে একটি এক্সক্লুসিভ রিপোর্ট তৈরি করবে। সেক্ষেত্রে স্যার তার ভবিষ্যৎ সম্পর্কে যদি কিছু বলেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশদ্রোহের অভিযোগে তার বিচার শুরু হবে বলে আশা করছি। স্যার তার বিচার কি সাধারণ কোনো ফৌজদারি আইনে হবে? দেশে এখন সামরিক আইন চলছে। স্যার সেক্ষেত্রে তার কি ধরনের শাস্তি হতে পারে? দেশদ্রোহের সর্বোচ্চ শাস্তি ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড। আচ্ছা স্যার, তিনি এখন কোথায় এবং তার ভাগ্য লিখন কি হতে পারে? তার অধিকাংশ লোকজনই শুনেছি কলকাতায় ভালো সময় অতিবাহিত করছেন। পৃথিবীর অন্য সব এলাকার লোকজনের মতো তারাও ভালো মন্দ মিলিয়ে আছেন। তিনিও অন্যান্য অপরাধীদের মতো দোষী। স্যার আমরা অসমর্থিত সূত্রে আমরা শুনেছি যে তিনি কারাগারে শারীরিক এবং মানসিক অত্যাচারে উন্মাদ হয়ে আছেন এবং দিনে কয়েক ঘন্টা ধরে আবল তাবল ভাষণ দিচ্ছেন। দিস ইজ নট ফ্যাক্ট। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ প্রধান জীবিত ও সুস্থ আছেন। তার উপর কোনো ধরনের অত্যাচারই করা হয়নি। থ্যাংক ইউ। Thanks, my lord. The accused Sheikh Mujibur Rahman, a 12-point charge sheet, has been filed against him. Sedition, declaration of war against the government. আসামি শেখ মুজিবুর রহমান তার বিরুদ্ধে আনিত 12 দফা অভিযোগনামা দেশদ্রোহ, সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, জাতীয় সংহতি বিনষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তি দখল, সরকারের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র, রাষ্ট্রের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র, মিথ্যা প্ররোচনা, প্রশাসনে অরাজকতার ইন্ধন, এমনকি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে মানহানি। আমার বিরুদ্ধে অভিযোগের লম্বা ফর্দ, যার মধ্যে 6টি অপরাধের সর্বোচ্চ শাস্তি হল মৃত্যুদণ্ড। তার মানে ইহা আমাকে 6 বার ফাঁসি দিতে পারবে। এতে করে ইহার আত্মা হয়তো 6 বার প্রশান্তি লাভ করবে। আমি 6 দফা ঘোষণা দিয়েছিলাম। 6 দফার উপেক্ষার পরিণতি আজ ইহা ভোগ করছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে স্বাধীনতার দিকে। আমার 6 দফার বিনিময়ে তারা যদি আমাকে 6 বারই ফাঁসি না দিতে পারল, তবে কিসের এই আদালত ক্যাঙ্গারু কোর্ট? আমার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগ হলো দেশদ্রোহ
এবং সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আরে যুদ্ধ তো তারাই শুরু করলো, নিজেরা যুদ্ধ করবে আর মানুষ মারবে, আর উদ্দেশ্যমূলকভাবে আমাকে ফাঁসাতে তারা সাজিয়েছে এই সামরিক আদালত। এই আদালতের এক একটা চরিত্র, এক একটা পুতুল। স্যার স্যার Yes. Prosecutor, ইয়েস স্যার defense attorney? ইয়েস স্যার Yes. স্যার Yes, sir. I am asking permission to play the tape recorder of the speech given by His Excellency, the President and Chief Martial Law Administrator Aga Mohammad Yahya Khan. Nishane Pallavi on March 26, 1971, sir. Yes. Proceed. Yes, sir. এবার ইয়াহিয়া খান সাহেবের 26শে মার্চের দেওয়া ভাষণের টেপ বাজানো হবে। আদালতের নামে শুরু হয়েছে রঙ্গ তামাশা। বন্ধ করুন, বন্ধ করুন। অর্ডার, অর্ডার। ভাঙা রেকর্ড বাজানো বন্ধ করুন। আমি আর এসব শুনতে চাচ্ছি না। আমি এই আদালতের সর্বরকম কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখছি। যারা বিচারপতি, দয়া করে আমার সমর্থনকারী উকিল সাহেবকে চলে যেতে বলুন। এই বিচার প্রক্রিয়ায় আমি স্বেচ্ছায় সজ্ঞানে নিজেকে প্রত্যাহার করছি। এই বিচার প্রক্রিয়ায় আমার কোনো উকিলের প্রয়োজন নাই এবং আমি নিজেও আত্মপক্ষ সমর্থন করছি না। বাংলার মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি চাওয়ার কারণে যদি আপনারা আমাকে ফাঁসিও দেন, সেই ফাঁসি আমি হাসি মুখে বরণ করে নেব। Sir, this is very crude, ridiculous, and contempt of court, sir. Court adjourned. Order! Order! Sir, Yes. যারা ক্র্যাকডাউনের পূর্বে ঢাকায় নেগোসিয়েশনে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে কর্নেলিয়াস, পীরজাদা, এমএম আহমেদকে এই আদালতে হাজির করানো হোক। আমি তাদের জেরা করার আবেদন জানাচ্ছি। There is no scope now. I reject your appeal. প্রসিকিউশন এ পর্যন্ত 20 জনের সাক্ষ্য গ্রহণ করেছে, যার দ্বারা শেখ মুজিবের বিরুদ্ধে রুজু করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। সব দিক বিবেচনা করে এই মামলার আসামি শেখ মুজিবুর রহমানকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হইল। আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ আছে। আপনি রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। আপনার কোনো বক্তব্য আছে? আমাকে ফাঁসি দাও, তবু তোমাদের কাছে মাথা নত করব না। দেশের মানুষের অমর্যাদা হতে দেব না। শুধু একটি কথা, আবার লাশটা বাংলায় পাঠিয়ে দিও। শেখ মুজিব এদেশের ঐক্য ও সংহতির উপর আঘাত এনেছে। এ অপরাধের শাস্তি তাকে পেতেই হবে। 12 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে ক্ষমতা লোলুপ, দেশপ্রেম বর্জিত কতক মানুষ, তা আমরা হতে দিতে পারি না। আমি সেনাবাহিনীকে আদেশ দিয়েছি তাদের কর্তব্য পালন ও পূর্ণাঙ্গ কর্তৃত্ব প্রতিষ্ঠা। আর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হলো। শেখ মুজিব ভারতের চর, দেশদ্রোহী, বিশ্বাসঘাতক, তাকে ফাঁসি দেওয়ার জন্য এখানে আনা হয়েছে। শেখ মুজিবের মতো দেশদ্রোহীদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা উচিত। সে জেলখানা কি আর জেলের বাইরে কি। শেখ মুজিবের প্রতি রইল সকল কয়েদিদের পক্ষ থেকে তীব্র ঘৃণা। পাকিস্তানকে আমরা ভালোবাসি,
পাকিস্তানের বুকের উপর বসে দেশের বিরুদ্ধে কাউকে ষড়যন্ত্র করতে আমরা দিব না। এই ষড়যন্ত্রকারীদের কয়েদিরা ক্ষমা করবেন না। প্রয়োজনে জেলের ভিতরে তাকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। তাকে জনমের তরে শিক্ষা দিতে হবে। শেখ, শেখ, আপনি কি জেগে আছেন? আপনি কেমন আছেন? আমি কি এই মুহূর্তে আপনার কোনো উপকারে আসতে পারি? আর আর একটা কম্বল এনে দেবো? এক কাপ চা খাবেন? বলুন, বলুন তাড়াতাড়ি। না, আমার কিছু লাগবে না। আপনি নিজেকে কখনো অসহায় ভাববেন না। এই সব মানুষ সমান হয় না। আর শুনেছি ইস্ট পাকিস্তানে তুমুল যুদ্ধ চলছে। ওরা বলে যুদ্ধ নাকি খুব শীঘ্রই থেমে যাবে। শেখ, আপনার শুভ দিন তো সামনে। হ্যাঁ, আপনার শুভ দিন সামনে। অনেক খারাপ মানুষের মধ্যে কিছু ভালো মানুষও থাকে। এই কয়েদিকে দেখে আমার তাই মনে হয়েছে, কিংবা এটা কোনো নতুন চালক হতে পারে। এই কয়েদিকে দিয়ে ওরা আমার বিরুদ্ধে হয়তো খেলছে। একদিন দেখা যাবে এই কয়েদির হাতের লুকানো ছুরি দ্বারা আমার জীবন চলে গেল। কাকে বিশ্বাস করা যাবে, কাকে করা যাবে না, এটা চিরদিনের মতো একটা রহস্য। জীবন না হারানোর আগ পর্যন্ত যার কোনো সমাধান হয় না। শেখ, শেখ, আপনার জন্য কম্বল নিয়ে এসেছি। না, আমার কম্বল লাগবে না। রেখে দিন, এখানে তো অনেক শীত। আমার কম্বল আছে। আচ্ছা, সরকার আপনার উপর যে নির্যাতন চালাচ্ছে, যে কি করে আপনি এখনো বেঁচে আছেন? দেশের মানুষের ভালোবাসাই আজও আমাকে বাঁচিয়ে রেখেছে। আর জানেন তো, এই জেল সুপার অন্য সব কয়েদিদের আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। জানি তুমি আমার উপর খেপনি তো। দেখুন শেখ সাহেব, সবাই তো আর একরকম হয় না। তবে তবে আপনি কিন্তু সাবধানে থাকবেন। আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ। এই কি এটা? এই যুদ্ধ চলছে তো, বাংকার শেল্টার নেওয়ার জন্য। যদি কখনো বোমা এসে পড়ে, এখানে লাফ দিয়ে আত্মরক্ষা করবেন। শেখ,
আসলে আসলে এটা একটা কবর। আপনি যদি রাতের বেলা বের হন, ওরা আপনাকে মেরে এখানে কবর দিয়ে দেবে। কবরকে আমি ভয় পাই না। আমি জানি ওরা আমাকে ফাঁসি দেবে। আমার ফাঁসির বিনিময় হলেও বাংলার স্বাধীনতা যদি অর্জিত হয় তবে আমি নিজেকে ধন্য মনে করব। আমি জানি আবার বাংলাদেশ একদিন স্বাধীন হবে। যে বাংলার দামাল ছেলেরা হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে, সেই বাঙালি জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারবে না, দাবায় রাখতে পারবে না। স্যার, নোটিশ আছে, আপনার সেল থেকে বেরোনো নিষেধ। নিষেধ যখন, তখন বের হব না। একজন জীবন্ত মানুষ নিজের কবর দেখার পর মৃত্যু গ্রহণ করা ছাড়া তার বাদ কি করার থাকতে পারে? আমি অপেক্ষা করছি আমার মৃত্যুর জন্য। ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে চারিদিক, অন্ধকার হয়ে আসছে চারিদিক। ওরা এসেছে। ঠিক আছে, আমি ভয় করি না। এই গাড়ির সংখ্যা 2 জনের পরিবর্তে 4 জন, সবার হাতে রাইফেল, 4-5 গিরে দাঁড়িয়ে আছে। আর ওই একটু সামনে মেশিন গান তাক করে রয়েছে একটা কনভয়। আজই হয়তো আমার শেষ দিন। কি এসে যায় তাতে? হ্যাঁ, সবই আল্লাহর হাতে নির্ভরশীল। আচ্ছা, এখন কত রাত হবে? এখন 2টা কিংবা 3টা। এত শীত কেন? বেশ কনকনে শীত। উদিত সাহেব চলুন। আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে 2 বার মরে না। আমার মৃত্যু যদি এসে থাকে তবে আমি হাসতে হাসতে চলে যাব, তবু আমার বাঙালিকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। যাবার সময় সমস্ত পৃথিবীকে বলে যেতে চাই, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাংলা আমার ভাষা, বাঙালি আমার জাতি, বাংলার মাটি আমার চিরস্থান। আমাদের হাতে সময় খুবই কম, তাড়াতাড়ি চলুন। আমাকে হত্যা করে কবরে না, আমার লাশটা বাংলায় পাঠিয়ে দিও। যে বাংলার আলো বাতাসে আমি বড় হয়েছি, সেই বাংলার মাটিতে আমি চিরনিদ্রায় শায়িত থাকতে চাই।
মুজিব সাহেব, আমি প্রিজন গভর্নর হাবিব আলী, আপনার শুভাকাঙ্ক্ষী বন্ধু। আপনাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এসেছি। এখানে কমান্ডো আসতে পারে, তারা আপনাকে হত্যা করবে। আপনি আমার উপর আস্থা রাখুন, দেখুন খোদা বড়ই দয়াময়। আপনাদের হাতে আমি এখন বন্দী, আপনারা যা খুশি তাই করতে পারেন। এভাবে বলবেন না মুজিব সাহেব, আপনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য আমরা একটা ট্রাকের ব্যবস্থা করেছি। আপনার কাছে একটা বিশেষ অনুরোধ, আপনি ট্রাকে উঠেই দয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বেন। কেন? পরে বুঝতে পারবেন। আপনি নিশ্চিত থাকুন, আপনার কিছুই হবে না। চলুন। দাঁড়ালেন যে, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। ভয় নেই, আমি আপনার সাথেই যাচ্ছি। মুজিব সাহেব, আসুন। এটা চশমা ব্যারেজ, আমার বাড়ি। আমার বাড়িতে আপনাকে স্বাগত। আপনি এখন অবস্থান করছেন মিয়ানওয়ালি কারাগার থেকে 36 কিলোমিটার দূরে এবং অনেকখানি নিরাপদ। আমি কি আমার স্ত্রীকে একটা টেলিফোন করতে পারি? না, আমার একমাত্র কাজ আপনার জীবন রক্ষা করা। আপনি টেলিফোন করতে পারবেন না। আমি কি খবরের কাগজ পড়তে পারি? না। আমি কি এক কাপ চা পেতে পারি? নিশ্চয়ই। এটাও কারাগার। পার্থক্য শুধু ভালো বিছানা আর শীত নিবারণে কিছু গরম কাপড়। এখানে রেডিও থাকলেও শুনতে পারবো না, পত্রিকা আছে কিন্তু পড়া নিষেধ। স্টেন গানধারী গার্ডরা এসে এখানে পালাক্রমে ডিউটি দেয়। শোবার ঘরে একজন গার্ড অস্ত্র তাক করে দাঁড়িয়ে থাকে। হাবিব আলীর বাংলো মিয়ান আলী কারাগারের আরেকটা রূপ মাত্র। মুজিব সাহেব, আপনাকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি তো এখন দিন আর বছরের কোনো হিসাবই অনুভব করতে পারি না। 25শে মার্চ রাতে আমাকে বন্দি করা হলো। এরপর থেকে শরীরের উপর মনের উপর প্রচন্ড চাপে আমি অসুস্থ হয়ে পড়ি, কিন্তু মনোবল হারাইনি। এখন শুনি 71 সাল শেষ, নতুন একটা বছরের শুরু। 1 জানুয়ারি 1972। মুজিব সাহেব, ভাববেন না, পরিস্থিতি সম্ভবত আপনার অনুকূলে। আজ বিকেলে একটা স্টাফ কার এসে আপনাকে শাহুল্লাতে নিয়ে যাবে। শাহুল্লা রাওয়ালপিন্ডির কাছেই, মাত্র 25 মাইল ডিস্টেন্স। আপনি নিশ্চিন্তে চলে যাবেন। কেন? কোথায় নিয়ে যেতে চায় আমাকে? দয়া করে আমাকে কোনো প্রশ্ন করবেন না। শুধু একটা প্রশ্নের উত্তর দিন। বলুন। আমার দেশের অবস্থা কি? বলতে পারবো না। তবুও বলুন, কেমন আছে আমার দেশ? দেশের জনগণ ভালো আছে তো তারা? বলতে পারবো না। আবার কোথায় নিয়ে যেতে চাই কে জানে। 71 সাল শেষ হয়ে গেল। 25শে মার্চ থেকে যুদ্ধের ময়দানে আছে আমার দেশের জনগণ। এতদিনে জানতে পারলাম না কে কোথায় কেমন আছে। আমার পরিবার, আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমার সহযোদ্ধারা বেঁচে আছে নাকি মরে গেছে জানার কোনো উপায় নেই। স্টাফ কারের শব্দ মনে হচ্ছে। আবার কোথায় যেতে হবে কিছুই জানি না। জুলফিকার আলী ভুট্টো। আমি তোমাকে চিনি। কি তুমিও কি বন্দী? আপনি আমাকে চিনলেও আমার আসল পরিচয়টা তো আর জানেন না। তোমার আবার আসল কি পরিচয়? আই এম প্রেসিডেন্ট। তুমি কিভাবে প্রেসিডেন্ট হলে? আমি তো তোমার থেকে 2 গুণ বেশি ভোট পেয়েছি। তাহলে আপনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে যান। এর উত্তর আমি তোমাকে অনেক আগেই দিয়ে দিয়েছি। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি চাই বাংলার মানুষের অধিকার। ফর ইউর ইনফরমেশন, I am not only President of Pakistan,
অলসো চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর। আসছেন কেন? আমি বুঝতে পারি একজন প্রেসিডেন্ট সিভিলিয়ান হতে পারে, কিন্তু আমি অবাক হই যখন শুনি একজন সিভিলিয়ান প্রধান সামরিক আইন প্রশাসক। দ্যাট ইজ পসিবল ইন পাকিস্তান। এই ঝড় বৃষ্টির মধ্যেও আমি আপনাকে দেখতে এসেছি। আমাকে কেন শুধু শুধু দেখতে এলে? কেন নয়, আমরা তো পুরনো বন্ধু, একসঙ্গে অনেক দূরে এগিয়ে গিয়েছিলাম। কি যাইনি? মাঝখানে ইয়াহিয়া আপনাকে গ্রেফতার করলো, আর আমরা বেশি দূরে এগোতে পারলাম না। আজ পরিস্থিতি আমাকে বাধ্য করেছে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে। ইয়াহিয়া খান বিদায়? বিদায়, তবে এখানেই শেষ নয়। আমি তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি, তার ট্রায়ালের ব্যবস্থা করা হচ্ছে। পাপ তো আর কম করেনি, দেশের অর্থনীতির 12টা বাজিয়েছে, আমাদের গর্বের ধন পাকিস্তানের সেনাবাহিনীকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তাকে ঝোলানোর মতন সমস্ত প্রমাণাদি আমার কাছে আছে। আমাকে তুমি এখন বলো আমি মুক্ত কিনা? আপনি অবশ্যই মুক্ত, তবে পুরো মুক্ত নন। আমাকে আরো কিছু সময় দিতে হবে। আমি সবে মাত্র প্রেসিডেন্ট হয়েছি। আমি কি মুক্ত? মুক্ত হলেও আপনাকে আপাতত এখানেই থাকতে হবে। মিস্টার ভুট্টো, আমি কি একজন বন্দী অথবা মুক্ত মানুষ? আপনি একজন বন্দীও না, আবার মুক্ত মানুষও না। তাহলে আমি এখনো মুক্তি পাইনি? আমি কথা দিচ্ছি মুক্তি আপনি পাবেন, কিন্তু আমি তো এই মুহূর্তে আপনাকে বাইরে ছুড়ে ফেলতে পারি না, তাতে আপনার নিরাপত্তার বিঘ্ন হবে। আমি খবরের কাগজ পড়তে পারি, রেডিও শুনতে কোনো অসুবিধা আছে কি? খবরের কাগজ, রেডিও শোনার সব সুযোগে আপনি পাবেন। চিঠি লিখতে পারবো? আমাকে একটু সময় দিতে আপনার অসুবিধা কোথায়? এখনো কিছু সমস্যা রয়ে গেছে। সবকিছু বিপদমুক্ত এ কথা জোর করে আমি বলতে পারি না। মনে রাখবেন, আমি নিজেই আমার প্রভু নই। তুমি পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট, আমি বুঝি না সমস্যাটা কোথায়। শেখ সাহেব, আপনি দীর্ঘদিন যাবত পৃথিবীর অনেক খবরে রাখেন না, জানেন না কোথায় কি ঘটেছে এবং ঘটছে। এই দুর্ভাগা দেশটা এখন মহা বিপর্যয়ের মুখে আবর্তিত। পূর্ব পাকিস্তানের যুদ্ধে আমরা হেরে গেছি। আমাদের সেনাবাহিনী জেনারেল নিয়াজির নেতৃত্বে দলে বলে ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। ভেবে দেখুন কত বড় সাংঘাতিক একটা কাণ্ড ঘটে গেছে। শেখ সাহেব, আপনাকে এত কথা আমার বলার কথা নয়, তবু অকপটে বলে গেলাম। তুমি শুধু আমাকে বলো আমি মুক্ত কি মুক্ত নই। আপনি যদি মনে করেন এখান থেকে ঢাকাগামী বিমান ধরা মানেই মুক্তি, তাহলে আমার বিশেষ কিছু বলার নেই। তবে আমি আবারও বলবো, আপনি আগের চেয়ে ঢের মুক্ত। আমিও আমার মুক্তি ছাড়া তোমার সাথে কথা বলতে আগ্রহী নই। আমি আপনাকে বলছি যে আমি আপনার সাহায্য চাই, উপদেশ চাই, পরামর্শ চাই। কথাটা আপনি শুনেও শুনছেন না, কিন্তু আমি আপনার জন্য যতটুকু করেছি তার জন্য আমার প্রতি আপনার কৃতজ্ঞ থাকা উচিত। আপনার এই মূল্যবান জীবনটা কে রক্ষা করলো? ইয়াহিয়া খান তো আপনার মৃত্যুদণ্ডাদেশে সই করতে এতটুকু দ্বিধা করেনি। আমি, হ্যাঁ, শুধু আমার জন্য তা কার্যকর করতে পারিনি। আমি ক্ষমতায় আসার পরও ইয়াহিয়া কতবার কাতর অনুনয় বিনয় করেছে আপনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য। ইয়াহিয়া বলেছে আপনাকে আগে না মেরে জীবনের সবচেয়ে মারাত্মক ভুলটি সে করেছে। এখন ইয়াহিয়া শুধু আমাকে দোষারোপ করে আমি নাকি মিয়ানওয়ালি কারাগার থেকে আপনাকে সরিয়ে ফেলেছি। বলুন শেখ সাহেব, এই কথাগুলো কি আপনি বিশ্বাস করতে পারছেন না? আপনি কি বিশ্বাস করতে পারছেন না যে আমি আপনার জীবন রক্ষা করেছি? ইয়াহিয়ার দাবি ছিল ক্ষমতা হস্তান্তরের পূর্বেই ব্যাক ডেটে সে আপনাকে ফাঁসি দেবে, কিন্তু আমি বলেছি না। মিস্টার ইয়াহিয়া, এমত অবস্থায় আপনি যদি শেখ মুজিবকে ফাঁসিতে দেন আর আমি ক্ষমতা গ্রহণ করি, তাহলে একটি লোক আর জীবিত অবস্থায়
বাংলাদেশ থেকে পশ্চিম পাকিস্তানে আসতে সক্ষম হবে না। তার প্রতিক্রিয়া পশ্চিম পাকিস্তানেও ঘটবে, আর আমার অবস্থা হবে সংকটজনক। শেখ সাহেব, আসুন আসুন আমরা একসাথে কাজ করি। আমাকে কথা দিন শেখ সাহেব, আমাকে কথা দিন পাকিস্তানকে পুনরুদ্ধার করার কাজে আমাকে সাহায্য করবেন। একজন বন্দি কিভাবে কথা দিতে পারে বলো? আমি আগে ছিলাম ইয়াইয়া খানের বন্দি, আর এখন বন্দি তোমার। তফাৎটা কোথায় বলো? কোনো পার্থক্য কি আছে? পার্থক্যটা হচ্ছে শুধু বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে। ওকে, আপনি রেস্ট নিন। কি সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। পাকিস্তানি সৈন্যবাহিনীরা আত্মসমর্পণ করেছে, আমার বাঙালিরা যুদ্ধে জয়লাভ করেছে। এর থেকে আনন্দের সংবাদ, খুশির সংবাদ আর কি হতে পারে? পুরনো টাইম ম্যাগাজিন আর নিউজ উইক থেকে জানতে পারলাম দেশের প্রায় 90 লাখ লোক ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছে। প্রায় 30 লক্ষ নরনারী ও শিশু পাকিস্তানি দখলদার বাহিনীর নির্মম হত্যার শিকার। পাকিস্তানিরা এত নির্মম, এদের অত্যাচারের কথা সহ্য করা যায় না। একজন মানুষ কিভাবে এত পাশবিক উন্মাত্ততায় আরেকজন মানুষকে হত্যা করতে পারে? উফ, পাকিস্তানি নির্মম অত্যাচারের কথা ভাবলে দম বন্ধ হয়ে আসে। আর ভালো লাগছে না। কবে ফিরে যাব আমি আমার বাংলাদেশে? শেখ সাহেব, পত্রিকা, ম্যাগাজিন, রেডিও নিশ্চয়ই পেয়েছেন। আপনার একটা টেলিভিশন সেটের প্রয়োজন হলেও আমাকে নিঃসংকোচে বলুন, আমি আপনার জন্য সব ব্যবস্থাই করব। শুধু শুধু আমাকে ভুল বুঝবেন না। চিন্তা ভাবনা করার তো অনেক সময় পেলেন, সিদ্ধান্ত কিছু নিতে পারলেন কি? আমি অত সব বুঝি না, আমি শুধু বুঝি মুক্তি। তুমি শুধু আমাকে বলো আমি মুক্ত কিনা। না, এখনো নয়। আমি কি ঢাকায় একটা টেলিফোন করতে পারি আমার স্ত্রী কিংবা বাংলাদেশের সরকারের কারণিকর? না, পারেন না। তাহলে আমি এখনো তোমার কারাগারেই আটক। কিন্তু এভাবে আর কতদিন? শেখ সাহেব দেখুন, আমরা এই দেশ ও জাতিকে দ্বিধাবিভক্ত হতে দিতে পারি না। আমি জানি আগে যেভাবে ছিলাম সেভাবে হয়তো থাকা আর সম্ভব নয়, কিন্তু আমাদের ধর্মের যে একটা বন্ধন রয়েছে, আছে মহতী একটা উদ্দেশ্য। ভেবে দেখেছেন কি, এত কিছু ঘটে যাওয়ার পরেও আমাদের জনগণ জাতি হিসেবে এক ও অভিন্ন। শেখ সাহেব বিশ্বাস করুন, আমরা এই বন্ধনকে নষ্ট হতে দিতে পারি না। এই ব্যাপারে আমাদেরকে আরো গভীরভাবে আন্তরিক হতে হবে, খোলামেলা আলোচনায় বসতে হবে। আলোচনার জন্য পশ্চিম পাকিস্তান যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা নিরপেক্ষ ইরানে মিলিত হতে পারি। ইরানের শাহেনশাহ এরই মধ্যে সেই আশাবাদ ব্যক্ত করে আমার কাছে বার্তা পাঠিয়েছেন, তিনি আমাদের আলোচনার জন্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। অবশ্য আলোচনার জন্য তেহরানও যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আমরা জেনেভাতেও মিলিত হতে পারি। তবে আমি মনে করি আমরা আলোচনাটা এখানেই সেরে নিতে পারি, বাইরের হস্তক্ষেপ ছাড়া। আমরা দুজনে একটা যুক্ত বিবৃতি দাঁড় করাতে পারি, এমনকি চিরতরে অনেক সমস্যাও মিটিয়ে ফেলা যায়। আমি অবশ্য একটা বিবৃতির কাঠামো দাঁড় করিয়েছি, এখন আপনি রাজি হলেই কেবল সেটা প্রকাশ করা যায়। শুনুন তাহলে বিবৃতিটা। না, ওটা আমাকে শোনানোর কোনো প্রয়োজন নেই মিস্টার ভুট্টো। কেন, কি অসুবিধা আছে এতে? কারণ আমি এখনো তোমাদের কারাগারেই বন্দী। তোমরা আমাকে একটা টেলিফোন করার সুযোগ পর্যন্ত দিচ্ছ না। আমি বুঝি না তোমরা আসলে আমাকে পেয়েছোটা কি। এখানে আটক অবস্থায় কথা আদায় করতে চাইছো, নিজেদের ইচ্ছাকে আমার উপর চাপিয়ে দিতে চাইছো। এটাই যদি তোমার আসল উদ্দেশ্য হয়, তাহলে স্পষ্ট করে কথা বলো। আর আমিও তোমাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, এখন থেকে আর কোনো কথা নয়, নীরবতার পথ ধরেই চলবো।
আপনি মনে করেছেন আমাকে খুব কাছাকাছি পেয়ে গেছেন, তাই না? কিন্তু আপনার এই ধারণা ভুল। আমি জানতে চাই, এক ও অবিভক্ত পাকিস্তান গড়তে আপনি আমাকে সহযোগিতা করবেন কিনা। ঠিক সাহেব, আপনার জন্য এত কিছু করলাম, আপনি নিমেষেই তা ভুলে যাবেন, তা তো কোনোদিন ভাবিনি। ক্ষমতা হারানোর পর ইয়াহিয়া আপনাকে হত্যার 3 রকমের পরিকল্পনা করেছিল। ফার্স্ট, ব্যাকডেটে আমাকে দিয়ে আপনাকে ফাঁসি দেওয়া, কিন্তু আমি তা নাকচ করে দিই। আর সেকেন্ড, জেলখানায় কমান্ডো পাঠিয়ে আপনাকে হত্যা করা। এজন্য আপনি জানেন কিনা জানি না, অনেক আগে থেকেই জেলখানায় একটা কবর খুঁড়ে রাখা হয়েছিল। এটা জানার পর কয়েদিদের আমি কড়া পাহারায় রাখার নির্দেশ দিই। ইয়াহিয়ার দুরভিসন্ধি বুঝতে পেরে আপনাকে আমি মিয়ানলি কারাগার থেকে অন্যত্র সরিয়ে ফেলার নির্দেশ দেই, যে নির্দেশ যথাযথভাবে পালন করেছে প্রিজন গভর্নর হাবিব আলী। ইয়াহিয়া তার দুরভিসন্ধির কোনোটাই বাস্তবায়ন করতে পারেনি, একমাত্র আমার জন্য। শেখ সাহেব, এই কথাগুলো কি আপনার বিশ্বাস হচ্ছে না? পাকিস্তান তো আপনারাই বানিয়েছে, আমি তো সে সময় ছাত্র ছিলাম। সেই পাকিস্তানকে উদ্ধার করার কাজে আপনার কোনো ভূমিকা থাকবে না? সেসব অনেক অনেক দিন আগের কথা। এখন নতুন দিন এসেছে, নতুন করে ভাবনা। নতুন ভাবনার উপযোগী করে পাকিস্তানকে গড়ে তোলার জন্য আমি তো আপনাকে আহ্বান করছি। আসুন, আমরা একসাথে কাজ করি। আমি অপারক। নিয়তির কি পরিহাস জানেন? মিয়ানলি কারাগারের যে সেল থেকে আমি আপনাকে উদ্ধার করেছিলাম, সেই একই সেলে বন্দি অবস্থায় আমি ওর দিন মৃত্যুর জন্য দিন গুনতাম। আমি কি এখন দেশে যেতে পারি? পারেন, কিন্তু কিভাবে যাবেন? পাকিস্তানের পিআইএ ভারতের উপর দিয়ে যায় না। আপনার যাওয়ার ব্যাপারে আমি আজিজকে বলবো, সেই ব্যাপারটা ডিটেল করব। শাহুল্লা থেকে ঢাকা কত দূর? আমার মন চলে গেছে ঢাকায়, যেখানে সদ্য একটা নতুন সরকার স্বাধীন হওয়া দেশের জনগণকে নিয়ে কাজ করছে। ভুট্টো সাহেবরা তাদের ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দুতে আমাকে রেখে একের পর এক তীর আমার বিরুদ্ধে ছুড়ে যাচ্ছে। ভুট্টো সাহেবকে মোকাবেলা করার জন্য যথেষ্ট মানসিক শক্তি আমার আছে। স্যার, আমি আজিজ আহমেদ, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের দায়িত্বে আছি। স্যার, আমি আপনাকে জানাতে এসেছি যে আপনাকে দেশে পাঠানোর ব্যবস্থা চলছে, তবে কিছুটা সময় লাগবে। স্যার, সরাসরি পিআই এর বিমানে অবশ্য আপনাকে ঢাকায় পাঠানো যাচ্ছে না, সেখানে বিপদের ঝুঁকি আছে। আপনি হয়তো বা জানেন, আকাশপথে ভারতের নিষেধাজ্ঞা আছে পিআই এর উপর। আমি শুনেছি। তাহলে স্যার, আপনি কিভাবে দেশে যেতে যাচ্ছেন? আমার দেশের তো কোনো প্লেন নেই যে সেখানে চড়বো, সবেমাত্র স্বাধীন হয়েছি। স্যার, আপনার বিশেষ কি কোনো চয়েস আছে? রেড ক্রস কিংবা জাতিসংঘের প্লেনে চড়ে দেশে ফিরতে পারি। স্যার, এই মুহূর্তে এটা অ্যারেঞ্জ করা আমাদের পক্ষে অনেক কষ্টসাধ্য ব্যাপার, তবু মাসখানেক সময় লেগে যেতে পারে। তবে আপনার ইমিডিয়েট রিটার্নের জন্য আমরা কোনো একটা থার্ড কান্ট্রির সহায়তা নিতে পারি। আমাদের বন্ধু ভ্রাতৃপ্রতিম ইরান হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় দেশ। না, আমি ইরান যেতে চাচ্ছি না। আপনি অন্য কোনো নিরপেক্ষ দেশের কথা ভাবুন। তাহলে স্যার, আপনি লন্ডন পছন্দ করতে পারেন। ভালো কথা, লন্ডন। ঠিক আছে, লন্ডন। তাহলে স্যার, আমি লন্ডনের ব্যবস্থা করছি, আমাকে একটু সময় দিবেন। যত দ্রুত সম্ভব আমার লন্ডন যাওয়ার ব্যবস্থা করুন। আমি লন্ডন হয়েই দেশে ফিরতে চাই। স্যার, আপনার দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আমাদের ফরেন অফিস প্রায়োরিটি দিয়ে কাজ করছে। থ্যাংক ইউ। ওদের কথা শুনে তো মনে হচ্ছে দেশে ফিরছি, কিন্তু যতক্ষণ না লন্ডন পৌঁছাচ্ছি তার আগ পর্যন্ত কিছুই বলা যাবে না। ওরা খুব ধুরন্ধর, নিজেদের স্বার্থ ছাড়া ওরা কিছুই করে না। এই যে লন্ডন হয়ে আমাকে দেশে ফেরার সুযোগ করে দিচ্ছে, এটা যে ওরা স্বেচ্ছায় খুশি হয়ে করছে তা কিন্তু নয়। এর পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র কাজ করছে, কিংবা কোনো আন্তর্জাতিক চাপ রয়েছে আমাকে দেশে ফিরিয়ে দেওয়া।
সাহেব, আজ 7 জানুয়ারি 1972। এখন মধ্যরাত, একটু পরেই রাত 12টা বেজে যাবে। এটি বিশেষ একটি মুহূর্ত। This is your passport and you are now free. A free bird. আপনি এখন থেকে মুক্ত বিহঙ্গ। ওটা পাকিস্তান ডিপ্লোম্যাট পাসপোর্ট। শেষবারের মতো আপনাকে ব্যবহার করতে হচ্ছে। আপনার প্রতি রইল শুভকামনা। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমান আপনার জন্য রানওয়েতে অপেক্ষা করছে। আপনি গেলেই বিমানটি উড়ে যাবে। আপনার প্রতি রইল শুভকামনা। শেখ সাহেব, আজকের তারিখটা কি আপনার মনে থাকবে? যে মাটিকে আমি এত ভালোবাসি, যে মানুষকে আমি এত ভালোবাসি, যে জাতিকে আমি এত ভালোবাসি, আমি জানতাম না আমি সেই দেশে ফিরে যেতে পারবো কি পারবো না। কিন্তু সব অনিশ্চয়তার অন্ধকার পেরিয়ে, অমাবস্যার ঘোর ঘন কালো রাত পেরিয়ে আজ দেশে ফেরার প্রিয় মুহূর্তে আমি হাজির হয়েছি। আজ একটা বিশেষ দিন। আজকের তারিখটা আমি ভুলে গেলেও বাঙালি কোনোদিন ভুলবে না। এত বিশ্বাস আপনার বাঙালির উপর? বাঙালির আত্মত্যাগের বিনিময়ে আমি বাংলাদেশ পেয়েছি। বাঙালির ভালোবাসাই আমাকে বঙ্গবন্ধু বানিয়েছে। আপনার এই মুক্তির তারিখটা অবশ্য আমারও মনে থাকবে। আজ আমার 44তম জন্মদিন। কতদিন পরে মুক্ত হলেন বলতে পারেন? না, অন্ধকার কারাগারে থাকতে থাকতে দিন তারিখের হিসেবটা আমার জানা নেই। 288 ডেজ, 288 দিন। 26শে মার্চ থেকে 7 জানুয়ারি। পাকিস্তানের 24 বছরের ইতিহাসে 12-13 বছর তো শুধু এই জেলেই কাটিয়ে দিলাম, কিংবা তারও বেশি হতে পারে। মনে হচ্ছে আপনার কারাবন্দী জীবনের অবসান হতে যাচ্ছে। আমার মনে হয় এটাই আপনার শেষ কারামুক্তি। মুজিব সাহেব, শেষ বেলায় একটা অনুরোধ করি, দেখেন 2 অংশের মধ্যে কোথাও একটা বাঁধন রাখা যায় কিনা। আমি এখন কিছুই বলতে পারবো না, আগে ফিরে যাই। ওকে, গুড নাইট and goodbye. এটা কি? এখানে $50,000 আছে। মনে করতে পারেন এটা আপনার দেশে ফেরার পকেট মানি। না, এর কোনো প্রয়োজন দেখছি না। বন্ধুত্বের দাবিতে দিচ্ছি, প্লিজ না বলবেন না। নো, contribute it for my charter plan. Okay? শেখ সাহেব, এটা স্ট্র্যাটেজিক কার্গো হিসেবে নন স্টপ লন্ডন যাবে। কাউকে জানানো হবে না যে বিমানে কোনো যাত্রী আছে। লন্ডন পৌঁছার আধা ঘন্টা আগেই জানানো হবে বিমানে একজন যাত্রী আছে, হি ইজ শেখ মুজিবুর রহমান। সেটা তোমার মর্জি। এটা আপনার নিরাপত্তার জন্য। আমি আশা করব আপনি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন। দুটি ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক থাকা উচিত, পাকিস্তানের সঙ্গে আর কি সম্পর্ক থাকতে পারে সেটা আমার জানা নেই। আমার প্রস্তাবগুলো পুনর্বিবেচনার অনুরোধ রইল। আমি এখন কিছুই বলতে পারবো না, আগে ফিরে যাই। আমি পাকিস্তানের সঙ্গে পুনরায় বন্ধুত্ব স্থাপনের জন্য ঢাকাও যেতে প্রস্তুত। আমি আবার জনগণের সঙ্গে সাক্ষাৎ করব, এরপর তোমাকে জানাবো। তার আগে কিছুই সম্ভব নয়। 2 অংশের মধ্যে শিথিলতম কনফেডারেশনও যদি রাখা সম্ভব হয়, রাখবেন দয়া করে। আমি কিছু বলতে পারবো না। শেখ সাহেব, উই আর পলিটিশিয়ান। রাজনীতির ময়দানে আমরা প্রতিদ্বন্দ্বী হলেও কেউ কারো শত্রু নই। আমি আপনাকে আমার অন্তরঙ্গ বন্ধুই মনে করি। উইশ ইউ অল দ্য বেস্ট। রাত 3টা।
8 জানুয়ারি 1972। পাখি উড়ে গেল। The bird has flown. আমরা পূর্ব পাকিস্তানকে হারিয়েছি, বিনিময়ে পেলাম শেখ মুজিবুর রহমানের 288 days।